সম্মানিত উপস্থিতি, বিটিএমএ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব শওকত আজিজ রাসেল, বোর্ড অফ ডিরেক্টরস, সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে বাজেট আলোচনার উপরে যে কথা এখানে বলল এবং আমাদের এই সেক্টর সম্পর্কে যে কথাগুলো বলল আপনারা শুনেছেন। আমরা যারাই কথা বলি মঞ্চে তখন সবসময় আমরা কিন্তু সেন্সর দিয়ে কথা বলি। আপনার এখানে মামুন ভাই বলল যে আপনাদের প্রেসিডেন্ট বিটিএমএ রাসেল ভাই সবসময় হলো যে সরকারের পলিসিতে স্ট্রং ভূমিকা পালন করে এবং কথাগুলো বলে। এটা কিন্তু সরকারের জন্য এবং এই সেক্টরের জন্য অনেকেই মনে করেন যে এটা খারাপ, বাট এটা আমাদের এই সেক্টরের জন্য কিন্তু আশীর্বাদ। আমাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সাথে যে পরিবারগুলো আছে তাদের জন্য হলো যে সে উনি কিন্তু আমাদের যারা আছে দেখবেন অনেকগুলো আপনার পত্রিকায় যখন লেখালেখি হয় সেই লেখালেখিগুলোর পিছনে দেখবেন অনেক আপনার পজিটিভ আপনার কমেন্টস থাকে আর কতগুলো আপনার নেগেটিভ কমেন্টস থাকে দেখবেন। আমি অনেকগুলো পত্রিকার আপনার যখন হেডলাইন অনলাইনে আসে তখন দেখা যায় আপনার কিন্তু হলো দেশের যখন হাজার হাজার কমেন্টস করে সে হাজার হাজার কমেন্টসের আপনার 95% কমেন্টসই কিন্তু আমরা পজিটিভ এই সেক্টরের জন্য এবং মানুষের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই আপনার এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং এই পরিবারের সাথে থাকার জন্য। আপনার এগিয়ে যাবেন, আপনার সেন্সর দিয়ে কথা বলা হলো আশা করি যে হলো তো সে এই জাতি যখন সবাই আপনার অ্যাকসেপ্ট করেছে আপনার এই যে সাহসী উদ্যম এবং ভূমিকা আপনি এটা পালন করে যাবেন। আজকে আমরা যে কথাগুলো বলবো সেটাও কি সেন্সর দিয়ে বলতে হবে রাসেল ভাই? আজকে সেন্সর ছাড়া কথা বলতে হবে। শুধু বলি আপনাদেরকে যারা এখানে আছেন আপনার আরএমজি সেক্টরে আপনার $100 বিলিয়ন রপ্তানি স্বপ্ন দেখে আপনার তারা কিভাবে রপ্তানি স্বপ্ন দেখে, কারণ আজকে এখানে টেক্সটাইল মিল গড়ে উঠেছে, প্যাকেজিং শিল্প গড়ে উঠেছে, অ্যাকসেসরি শিল্প গড়ে উঠেছে, সেই কারণেই কিন্তু তারা 100 বিলিয়ন স্বপ্ন দেখে। আপনারা দেখেন 90 দশকের সময় কার্টুন এবং সুতা সবকিছু কিন্তু আপনার বাহির থেকে আপনি ইম্পোর্ট করে নিয়ে আসতো। এখন যে পলিসিগুলো হচ্ছে সেই পলিসিগুলো কিন্তু আমাদেরকে আমরা দেখতে পাই যে আমাদের 90 শতকে আপনার ফিরিয়ে দিতে হবে এবং আমাদের এখানে যে 40 থেকে 60 হাজার কোটি টাকার বিনিয়োগ আমার প্যাকেজিং এন্ড অ্যাকসেসরি শিল্পে সেটাই আপনার বন্ধ হওয়ার উপক্রম হবে। আপনারা দেখেন ভ্যালুয়েশন এখানে বলেছে আপনার 30% আপনার যেটা ছিল সেখানে আপনার এখন ব্যাংক গ্যারান্টি দিয়ে আপনার যদি প্রোডাক্ট আনতে হয় আপনি এনে আপনার কত পার্সেন্ট আপনার ভ্যালুয়েশন করবেন আপনার বলার দরকার নেই, আসছেন 1% ভ্যালুয়েশন করে দিয়ে দেন, তাহলে আপনার এখানে তারুণ্যের অহংকার এবং বর্তমান আমাদের এই দেশের নির্বাচিত যে কাঙ্ক্ষিত সরকার তার যে প্রধান জনাব তারেক রহমান তিনি বলেছেন তার সাথে একটা মিটিংয়ে তিনি বলেছিলেন আমরা সরকারিভাবে আমরা কতটুকু বিনিয়োগ করতে পারবো এবং কর্মসংস্থান কতটুকু আমরা নিয়ে আসতে পারবো সব বেসরকারি খাত থেকে আসবে। আমি মনে করি যদি এটা হয় তাহলে বেসরকারি খাত আপনার যে আজকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা তার একটি হলো বড় বাধা হলো সে 30% মূল্য সংযোজন না করে আপনার হলো সে যা ইচ্ছা তাই করে দেওয়া। এছাড়াও আমি বলি বিজিপিএমএ বাংলাদেশ প্যাকেজিং অ্যাসোসিয়েশন, অ্যাকসেসরিজ অ্যাসোসিয়েশন পোশাক শিল্প পরিবার না, শুধু আপনার যেখানেই আপনার পণ্য তৈরি হয় সেখানে কিন্তু প্যাকেজিং এর দরকার হয়। সেই প্যাকেজিংটা কিন্তু আমাদের এখানে এই যে আপনার হিস্ট্রিটা বলা হলো $7 থেকে $8 বিলিয়ন আমরা শুধু আরএমজি সেক্টরকে দিচ্ছি। আপনার এখানে মেডিকেলের যে আপনার পণ্য আছে আপনার লোদোশের টেরিটাওয়াল থেকে অন্যান্য যেগুলো আপনার আইটি সেক্টরে আছে হিমায়িত পণ্য আছে এবং লেদার শিল্প আছে, যেখানে আপনার প্রোডাক্ট উৎপাদন হয় সেখানে কিন্তু মোরগ জাতের হলো দোষের ব্যবস্থা থাকতে হয়। সেখানে কিন্তু আমরা এই সেক্টর আমরা 15 থেকে 20 বিলিয়ন হলো দেশের আমাদের বাংলাদেশের প্যাকেজিং শিল্পকে আপনার আমরা এখান থেকে আমরা দিচ্ছি আমাদের পরিবার। অনেক বন্ধুগণ বলেন যারা আরএমজি সেক্টরের সাথে আছেন পোশাক শিল্প পরিবারের সাথে যারা গার্মেন্টস তৈরি করে তারা বলেন এখনো আমাদের দেশের বাহির থেকে অ্যাকসেসরিজ আনতে হয়, হয়তো তাদের নমিনেশনের কারণে আনতে হয়। আপনারা জানেন কোভিড আমাদেরকে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যখন আপনার এক ঘর থেকে আরেক ঘরে মায়ের সাথে বাবার সন্তানের সাথে হলো তো সে আরেক সন্তানের পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, তখন কিন্তু 1 থেকে 1.5 বছর কোন গার্মেন্টস ওনার আপনার বলেছে যে আমাদের অ্যাকসেসরিজ টিমস প্যাকেজিং এবং সুতার কারণে আমরা গার্মেন্টস এক্সপোর্ট করতে পারিনি। তাতেই বোঝা যায় বাংলাদেশে আজকে এই শিল্পটি 100% স্বয়ংসম্পূর্ণ। আসেন এখানে কথা বলা হয়েছে নগদ সহায়তা নিয়ে। বিটিএমএ বলেছে আমরা নগদ সহায়তা চাই না, তারা কিছু নগদ সহায়তা পায়।
টিনস প্যাকেজিং এন্ড অ্যাক্সেসরি শিল্প 100% জিরো। যা তৈরি হয় কোনো নগদ সহায়তা নেই, 100% আমরা যাই করি তাই, আমাদের কোনো নগদ সহায়তা দেওয়া হয় না। গত 2023 সালে ব্লুমবার্গের একটা রিপোর্ট ছিল, সেখানে প্যাকেজিং পণ্য শুধু চাহিদা $700 বিলিয়ন। আমাদের অবস্থান কোথায়? আমরা বাংলাদেশ থেকে হয়তো 1.5 বিলিয়ন ডলার রপ্তানি করি। আপনারা বলতে পারেন কেন? এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, বিভিন্ন সময় আপনারা বলেন, বিটিএমএ কে হচ্ছে প্রশ্ন করেন যে আপনারা কেন হলো দেশের শুধু বাংলাদেশকে দেন, আপনারা এক্সপোর্ট কেন করেন না? আসেন, আমরা কেন এক্সপোর্ট করতে পারি না? বাংলাদেশ সরকার এবং এনবিআর এর নীতি আদেশের কারণে। আপনারা দেখেন এখানে যেসব পণ্য আমরা তৈরি করি, বিশ্বের সব বড় বড় বায়াররা কিন্তু আমাদের পণ্যগুলো আপনারা নেই। আমরা যদি এক্সপোর্ট করি 100%, আপনারা দেখেন আপনার পেপার, আপনার শপিং ব্যাগ, শুধু একটা উদাহরণ দেই, শপিং ব্যাগ কিন্তু আপনার যেগুলো আছে সেগুলো কিন্তু 100 জিএসএম 200 জিএসএম, তার বেশি কিন্তু হয় না। আপনার বন্ডে আপনার 300 জিএসএম এর নিচে কোনো হলো শেয়ার পেপার আসবে না। কেন আসবে না? কারণ আপনারা দেখেন শপিং ব্যাগ বিশ্বে যেখানেই যাবেন সেখানে কিন্তু সাস্টেইনেবল আপনার কথা আসছে। আপনার আমরা এখানে গার্মেন্টসকে 100% কমপ্লায়েন্স মেইনটেইন করে এবং সাস্টেইনেবল প্রোডাক্ট আমরা দিতে পারতেছি, কিন্তু এই শপিং ব্যাগের বিশ্ব বাজার একটা বড় একটি বাজার, সে বাজারটা আমরা ধরতে পারতেছি না। কি কারণে? আপনার শুধু এনবিআর এর নীতি আদেশের কারণে। এনবিআর এর সাথে কথা বলতে 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 আমাদের গলা শুকিয়ে গেছে, এবং আমরা এনবিআর কে বিভিন্ন সময়, আমি প্রেসিডেন্ট হওয়ার পরে মিনিমাম আপনার 40টি চিঠি দিয়েছি বিভিন্ন সময় এবং মিটিং করেছি। এনবিআর এবার বাজেটেও আপনার আগের মতো আপনার ডুসেন, তারা যা মনে চেয়েছে তখনই বুঝতে। এতে আমরা বলতে চাই যে বাজেট তৈরি হয় আমলাদের তথ্যের নির্ভরে, ব্যবসায়ীদের নির্ভরে না, ব্যবসায়ীদের তথ্য সোর্সের উপরে না। এই বাজেট তখনই আপনারা বাস্তবায়ন হবে এবং দেশ ভালোভাবে আগাবে যদি হলো দেশের ব্যবসায়ীদের কথা শুনে বাজেট দেওয়া হয়। আসুন এবার ব্যাংক ঋণ। ব্যাংক ঋণের ক্ষেত্রে তার আগে যখন আমাদের ছিল আপনার 9 এবং 6, দুইটি হলো যে আপনার ঘর ছিল আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, এবং গ্রিন ফাইন্যান্সের ক্ষেত্রে আপনার ছিল হলো যে আমরা 4% 3% দিতাম। এখন এখানে অনেক উদ্যোক্তা আছে টেক্সটাইল মিলের, আপনারা দেখবেন, বা এবং প্যাকেজিং শিল্পের আমরা বিনিয়োগ করেছি, বাট আমাদের আপনার ইনভেস্টমেন্ট আপনার 15 বার যা ইনভেস্ট করেছি আমরা চিন্তা করেছিলাম 6% ইন্টারেস্ট দিব, সেই ইন্টারেস্ট আজকে কিন্তু হলো দেশের 14 থেকে 16%। আপনার শিল্প কি টিকে থাকবে? কেন সক্ষমতা হলো দেশে আমরা হারাচ্ছি? কেন আমরা ডিরেক্ট রপ্তানি করতে পারতেছি না? আপনাদের সাংবাদিক বন্ধুরা অনেকের এই প্রশ্নটা বিভিন্ন সময় করেন, আপনারা আশা করি প্রশ্ন উত্তরটি পেয়েছেন। আবার আসেন, বলেন ব্যবসায়ী সমাজে কোনো জায়গায় যদি যাই, ইয়াং জেনারেশন যারা আছে তারা সব সময় বলে, বা এবং গ্রামে গঞ্জে বিভিন্ন সময় গেলে বলে ব্যবসায়ী মানে চোর। এমন একটা অবস্থা হয়ে গেছে, আমরা ব্যবসায়ী যারা আছি আমরা হয়তো ওদের লোন লাখ লাখ কোটি কোটি আপনার হাজার হাজার কোটি টাকা আমরা নিয়ে বাংলাদেশ থেকে এখান থেকে পাচার করে নিয়ে গেছি। বাংলাদেশে যে $44 বিলিয়ন $50 বিলিয়ন এক্সপোর্ট কারা করে? তাহলে কি ব্যবসায়ীরা করে না? অন্য কোনো কেউ, অন্য ভিন্ন গ্রহ থেকে কেউ বসে কি করে? কখনোই করে না। সো আমি একটা গল্প বলি। অনেক সময় আমরা এখানে যারা মুসলিম আছি নামাজ পড়তে যাই মসজিদে, যাওয়ার সময় অনেক সময় আমাদের জুতা হারাই যায় না? বিভিন্ন সময় জুতা হারাই যায়, চলে নিয়ে যায়। তখন আমরা অনেক সময় অনেক লোক বলে যারা মুসল্লি আছে তারা হলো দেশের জুতা চোর। যারা জুতা চোর তারা নামাজি হয়ে আপনারা যায় মসজিদে আপনারা নামাজ পড়ার জন্য, তারা কিন্তু মুসল্লি না। সেম আমরা যারা ব্যবসায়ী আছি এখানে যতগুলো ব্যবসায়ী আছেন, কারা হলো ব্যাংক ডিফল্টার? কেউ তো বেশি ব্যাংক ডিফল্টার না। যারা দুর্বৃত্তের জন্য আসে, যারা ক্ষমতা থেকে ক্ষমতাকে এনজয় করে টাকা আপনার নিয়ে যেতে আসে, তারা কিন্তু ব্যাংক ঋণ পেতে তাদের কোনো সমস্যা হয় না। তারা ঝালমুড়ির দোকান দিয়ে আপনার হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়। আর যারা বিনিয়োগ করতে চায় এবং ব্যবসায়ীদেরকে ব্যবসা করে এখানে হাজার হাজার লাখ লাখ কর্মসংস্থান করে, তারা কিন্তু ডোর টু ডোর রাস্তায় ঘুরে কিন্তু আপনার ব্যাংক লোন পাচ্ছে না, এবং তাদেরকে এই ব্যাংক লোনের কারণে কম ইন্টারেস্টের কারণে কিন্তু তার ফ্যাক্টরিগুলো আপনার বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এই যে পরিবারটি আছে, পোশাক শিল্প পরিবার বলি আমরা, অনেক সময় অনেক এসারতে আছে পোশাক শিল্প পরিবার। আমরা এখানে বিটিএম এর যারা নেতৃবৃন্দ আছেন বা সম্মানিত উপস্থিতি যারা আছেন, আপনার শিল্প নীতি এবং বাণিজ্য নীতি আছে বাংলাদেশ গভর্নমেন্টের, সেখানে কিন্তু বলা আছে আপনার সরাসরি রপ্তানিকারকের ন্যায় প্রচ্ছন্ন রপ্তানিকারক সকল সুবিধা ভোগ করবে। আমরা কি সেই সুবিধা ভোগ করতে পারছি? আমরা সেই সুবিধা ভোগ করতে পারছি না। আপনার এখানে আছে আমাদের যে পলিসিগুলো হচ্ছে, তারা সব সময় মনে করে যে পলিসিগুলো হচ্ছে আমরা পলিসিগুলো দিচ্ছি, সে পলিসিগুলো শুধু একমাত্র আরএমজি কে কেন্দ্র করে। আপনি আরএমজি আজকে যেভাবে যাচ্ছে তাতে আমাদের 90 দশকে আমাদের ফিরে যেতে হবে।
সব আপনার ইম্পোর্ট নির্ভর হবে। এখানে লাখ লাখ কোটি হাজার হাজার কোটি টাকা যে আপনার বিনিয়োগ হয়েছে, বিনিয়োগগুলো আপনার বন্ধ হবে এবং এই সেক্টরে যারা কর্মসংস্থান তো বাড়বে না এবং কর্মসংস্থানগুলো সম্পূর্ণভাবে আপনার বন্ধ হয়ে যাবে। কেন বিদেশি একজন লোক, আপনারা দেখেন চায়না থেকে যদি কোনো প্রোডাক্ট আপনার এক্সপোর্ট হয়, ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হয়, তারা কিন্তু ইনসেনটিভ পাচ্ছে এবং সরকার তাদেরকে সুরক্ষা দিচ্ছে। আমাদের এখানে যারা আছে কখনোই আপনি বলতে পারবেন যে আমাদের ব্যবসায়ী একজন ব্যবসা বন্ধ হয়ে গেছে। আমি 20টি বছর, 15টি বছর, 10টি বছর, 30 বছর আমি হলো শেয়ার এই সেক্টরের জন্য কাজ করলাম এবং এই সেক্টরে যারা আমাদের পোশাক শিল্প পরিবারে ভাই এবং বোনেরা আছে, লাখ লাখ কর্মসংস্থান আমরা করলাম। আমরা কেন হলো দেশে আমাদের পোশাক শিল্প এই পরিবারটি আমাদের হলো দেশের এই ফ্যাক্টরিটি বন্ধ হয়ে গেল? রুট কজ অ্যানালাইসিস করা হয় না। প্রথমেই যখন বন্ধ করা হয় তখনই কিন্তু হলো দেখা যায় তাকে তার পরিবার যারা আছে তাদেরকে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা, তারা হলো টাকা পাচার করছে কিনা সেটার জন্য আপনার হলো দেশের উঠে পড়ে লেগে। কিন্তু কেন ফ্যাক্টরিটা বন্ধ হয়েছে, কেন আমাদের এই পরিবারটি আমরা 30 বছর, 15 বছর, 20 বছর হলো তো সেই ফ্যাক্টরিটাকে আমরা চালালাম, সে আপনার এটা বন্ধ করে দিতে হচ্ছে, সে রুট কজ কিছু হচ্ছে না। যখনই আপনি বড় আপনার গলায় আমার সমস্যার কথা, আমার অসুবিধার কথা আমি বলবো, তখনই যারা আমলা আছে তারা বলবে যে হলো তো সে আমাদের বিরুদ্ধে কথা বলছে। আপনার যদি কোনো লেখিংস থাকে তার পিছনে আপনার লেগে যাবে। এটা হলো আমাদের দেশের হলো দেশে আমার ন্যায়পরায়ণতা এবং শিষ্টাচারের হলো দেশের এই পর্যন্ত যে পৌঁছেছি। আপনারা আসেন ডিরেক্ট এক্সপোর্ট। ডিরেক্ট এক্সপোর্টে আপনার আরএমজি সেক্টরে আমরাও চাই $100 বিলিয়ন আসুক। যারা গার্মেন্টস সেক্টরে এখানে এক্সেসরিজ যারা তৈরি করি, আপনারা যেখানে আমরা এখানে বিটিএম এর যারা মেম্বার আছি অনেকেরই কিন্তু গার্মেন্টস আছে। 90 শতকে 80 শতকে সব কিছু দেশের বাইরে থেকে নিয়ে আসতেন। এখন ফাস্ট ফ্যাশনের যুগ, সব জায়গায় আমরা এসে পৌঁছেছি। আমাদের যারা এখানে এই পোশাক শিল্প পরিবারে 4টি সংগঠন আছে বা 5টি সংগঠন আছে, তাদের ভিতরে আমাদের হলো দেশের মানে সরি টু সে বলতে আমাদের ভিতরে ঐক্যর অভাব। আমরা তারা আমাদেরকে মনে করে যে আমরা সব সুযোগ সুবিধা ভোগ করতেছি। মানে আপনার বাস্তবে যদি আমরা বসে এই সমস্যাগুলো সমাধান করতে পারি, এই সেক্টরকে না শুধু আপনার এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের দেশে সোনালী যুগ ছিল পাটের। এই পলিসি করে 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 আপনার আজকে কিন্তু হলো দেশের পাটের যে সোনালী যুগ আমাদের দেশ থেকে চলে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ এখন কিন্তু আপনার পাটে লেদারে তারা খুব ভালো করছে। আমাদের দেশ আমলা নির্ভরতায় যেভাবে বাজেট দিচ্ছে, যেভাবে আপনার এসআরও দিচ্ছে, সেই এসআর গলা টিপে টিপে আমাদের এই সেক্টরে যারা লোক আছে, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আপনার পাট শিল্পের মতো আমাদের এই সেক্টর যারা আপনার বিটিএমই এবং বিজিপিএমই আপনার এক্সেসরিজ টিমস প্যাকেজিং এর যে সেক্টরগুলো আছে, সেই ফ্যাক্টরিগুলো আপনার ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। অনেক অনেক ফ্যাক্টরি আছে, আজকে সরকারের সাধুবাদ জানাই, তারা বন্ধ ফ্যাক্টরি যারা আছে তাদেরকে চালু করার জন্য ঋণ দিচ্ছে। যেসব ফ্যাক্টরি এখনো লাইভে আছে আপনার বন্ধ হওয়ার উপক্রম, তাদের জন্য কি করা হয়েছে? তাদের জন্য কোনো কিছু আপনার মরা মানুষের জন্য আপনার হলো ইনজেকশন পুশ করে তাদেরকে বা আইসিইউ রোগীদের জন্য আপনার কাজ করা হচ্ছে। যে রোগীটা হাসপাতালে বেডে আছে তার জন্য আপনার কি করেছি সেটা আমাদেরকে ভেবে দেখা উচিত। আমাদের এই সেক্টর যদি এভাবেই চলতে থাকে, আজকে অন রেকর্ডে আমরা সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন আপনারা রেকর্ড করে রাখতে পারেন, আমরা জাতির কাছে এবং নেক্সট প্রজন্মের কাছে আমরা বলে যেতে পারবো এবং আমরা তাদেরকে কৈফিয়তের উত্তর দিতে পারবো যে আমরা বলেছিলাম, আমরা ইয়াং জেনারেশনে বলেছিলাম এবং আমাদের যারা একটু মুরব্বী আছে তারাও বলেছে যে আমরা এই সেক্টরকে বাঁচানোর জন্য। কিন্তু সেক্টরকে যদি এভাবেই চলতে থাকে তাহলে এই সেক্টরে বাঁচানো যাবে না এবং এই সেক্টরের যেসব সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমস্যায় থেকে যাবে এবং দিনে দিনে ধুকে ধুকে আপনারা অনাহারে নিভৃতিতে এই সেক্টরগুলো আপনার বন্ধ হয়ে যাবে। আমাদের দেখেন সংগঠনগুলো যে আছে, সবচেয়ে বড় সংগঠন হলো দেশের ব্যবসায়ীদের নিয়ে আপনার এফবিসিসি। এফবিসিসি আজকে 2 থেকে 3 বছর আমাদের কোনো প্রতিনিধি নেই। এখানে যারা প্রশাসক আছে তারাই চালাচ্ছে। একজন আমলা কি আমাদের কষ্ট বুঝতে পারবে? কখনোই আপনারা হলো যে আমাদের কষ্ট বুঝতে পারবে না। আমরা চাই এই পোশাক শিল্প পরিবার নিয়ে বিটিএমএ এদের নিয়ে একটা ট্যাক্স ফোর্স গঠন করা হোক, সবার সমস্যা একসাথে আপনারা শুনে তারপর পলিসি নির্ধারণ করা হোক। যখন যে পলিসি যেভাবে ভাইরাল হয়, লাইক আপনারা আমাদের দেশে বিচারের সংস্কৃতিটা এভাবে হয়েছে, যদি ভাইরাল হয়, যদি কেউ মানুষ মারা যায় তখন বিচার পাওয়া যায়, এর আগে কিন্তু না। আর আমাদের ব্যবসায়ী সমাজের এখন আমাদের কান্না দীর্ঘদিনের
হয়তো এই কান্নাটা হলো দেশের নিবৃত্তিতা হওয়ার কারণে আপনার হলো দেশের ব্যবসাগুলো দিনে দিনে আপনার গুটিয়ে মারা যাচ্ছে। আমাদের উচিত, আমাদের যারা ব্যবসা করি তাদের একজন যদি কেউ হলো দেশের আত্মহত্যা করে মারা যায়, তখন বা আপনার এই সেক্টর যদি মারা যায়, তখন মনে হয় সরকারের বা আপনার যারা আছে তাদের আমলারা তাদের হলো দেশের শুভ বুদ্ধির উদয় হবে। আমরা চাই সেদিকে না আগাতে। এই প্রেস কনফারেন্স দেখবেন অনেকেই আপনার বলবে প্রেস কনফারেন্স হয়তো হলো দেশের কোনো সেক্টর বা কারো বিরুদ্ধে। আমরা কারো বিরুদ্ধে না, আমরা এই দেশের পক্ষে, আমাদের এই সেক্টরের জন্য, আমরা বিনিয়োগ সুরক্ষা রাখার জন্য, এর বাইরে কোনো কিছুই না। পরিশেষে বলতে চাই, বিটিএমই কর্তৃক আয়োজিত প্যাকেজিং শিল্পের এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যারাই আছি, আমরা ঐক্যবদ্ধভাবে থেকে আমাদের সেক্টরকে সুরক্ষা দিয়ে দেশকে ভালোবাসে আমরা এগিয়ে যাব। আমাদের যারা নীতি নির্ধারক মহল আছে তারাও দেশকে ভালোবাসবে। আমাদের সেক্টরে যে কান্না, সে কান্নাটি থামাবে, দেশ এবং জাতি এগিয়ে যাবে। পরিশেষে বলতে চাই, সবসময় একটি দেশ আগানোর জন্য যেরকম কান্ডারি দরকার, একটি শিপ বা আপনার এরোপ্লেন চালানোর জন্য একজন দক্ষ পাইলট দরকার, আমাদের এই আরএমজি সেক্টরের এবং এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের আমাদের একজন আইকন আছেন জনাব শওকত আজিজ রাসেল ভাই। আপনার নেতৃত্বে আমাদের এই সেক্টর আবার হলো যে সমস্যাগুলো আছে ঘুরে দাঁড়াবে। উনি আমাদের কান্ডারি হবেন এবং সামনে যে এফবিসিসি এর ইলেকশন আছে, আপনারা জানেন এফবিসিসি ইলেকশনও আমাদের হলো সে শওকত আজিজ রাসেল ভাইকে আমরা হলো সে বলেছি আপনি আসেন, এসে আমাদের যে সমস্যাগুলো আছে দেশ ও জাতির স্বার্থে এগিয়ে আসবে। এবং ব্যবসায়ী মানুষের যে আপনার সবার কান্না সব জায়গায় শোনা যায়, ব্যবসায়ীদের কান্নার আওয়াজটা ধীরে হওয়ার কারণে আপনার শোনাটা কম যায়। আপনি একজন ব্যবসায়ী, পাথরে আর কাগজে না, হৃদয়ের ব্যবসায়ীদের কান্নাগুলো শুনে হৃদয়ে নাম লেখাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।